স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান জানাবে ঢাকা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য তার। বিষয়টি দুপক্ষেরই জানা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা নিশ্চিত দিল্লি এই প্রসঙ্গে যত্নবান হবে। একই প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করেছিল রয়টার্স, তবে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। আর নির্বাচন নিয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচনের সময়রেখা সেপ্টেম্বর মাস নাগাদ আরও স্পষ্ট হবে। অন্তর্বর্তী সরকারের কারো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও রয়টার্সকে জানান পররাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিলে আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের প্রতি অনুরোধ জানাবো। যদি সেখান থেকেও কোনো দাবি ওঠে তবে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি হয়ে দাঁড়াবে। আমি মনে করি ভারত সরকার এ বিষয়ে অবগত এবং এই প্রসঙ্গে যত্নবান হবে। আর পরবর্তী নির্বাচনের সময়রেখা সেপ্টেম্বর মাস নাগাদ আরও স্পষ্ট হবে। আমরা অতিরিক্ত একদিনও ক্ষমতায় থাকতে চাই না। নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে যতটা সময় লাগে। এছাড়া অন্তর্বর্তী সরকারের কারোর কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিচালক আতাউর রহমানকে। আইনজীবীরা বলছেন, ট্রাইব্যুনালে বিচার হলে আলাদা করে আর কোনো হত্যা মামলার দরকার হবে না। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 15 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর অভিযোগ গঠনের জন্য তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তা। 3(1) ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনা হওয়ায় তদন্তে জটিলতা কম হবে। তবে ন্যায় বিচারের স্বার্থে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার যথাযথ তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 75 সালের ঘটনা না, যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারিলি আপনার ট্রায়াল হতে পারে, অল্প সময়ের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দিবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলাও আছে সাক্ষী প্রতিদিন মানে কন্টিনিউ হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করে তাহলে প্রসিকিউশনের যত ভূমিকাই থাকুক সেটি খুব এফেক্ট করবে না। আর যদি বিচার বিভাগের অবস্থানটা দুর্বল থাকে, আগের মতো থাকে, তাহলে প্রসিকিউশনের যা চাইবে সেইটির একটা প্রভাব পড়বে। এটা খুব বাস্তবতা। অভিযোগপত্রে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে 20 দিনে 439 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। নতুন উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম, ওয়াহিদুদ্দিন মাহমুদ, ফাউজুল কবির খান ও আলিমা মজুমদারের নাম শোনা যাচ্ছে। আজ বিকেল 4টায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে জানা গেছে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন 21 জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুক আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত 8 আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নেন। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, বঙ্গভবনে আজ শপথ কয়টার সময় অনুষ্ঠিত হবে আর প্রস্তুতি কোন পর্যায়ে আছে?
দেখুন ৮ আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের আসলে যাত্রা শুরু হয়। আপনি জানেন যে প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। এর পরে পর্যায়ক্রমে ওই দিন আসলে আরও ১৩ উপদেষ্টা শপথ নিয়েছেন, পরবর্তীতে আরও ২ উপদেষ্টা এবং সবশেষ ফারুক আজম নামে একজন উপদেষ্টা তিনি শপথ নিয়েছেন। এর পরপরই আসলে এই যে উপদেষ্টা পরিষদের যে পরিধি, সেই পরিধি বাড়ছে, আরও ৪ জন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করছেন। আমরা আসলে যেটি জানতে পেরেছি যে এরই মধ্যে এই উপদেষ্টাদের শপথ গ্রহণকে কেন্দ্র করে সব ধরনের যে আনুষ্ঠানিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি আসলে শেষ করা হয়েছে। এরই মধ্যে পরিবহন পুল থেকে এই উপদেষ্টাদের জন্য যে গাড়ি, সেই গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, 5টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে। কারণ আপনি জানেন যে উপদেষ্টাদেরকে একটি করে যে সরকারি যে গাড়ি, সেই গাড়ি দেওয়া হচ্ছে, আর সেই প্রস্তুতিটি নেওয়া হয়েছে। এবং একই সাথে এই গণভবনে এই উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেসব অতিথিরা থাকবেন, সেই অতিথিদের যে তালিকা, সেই তালিকা প্রস্তুত করে কারা কারা থাকবেন তাদেরকেও যে আমন্ত্রণ জানানোর, সেই আমন্ত্রণ জানানোটিও আসলে হয়েছে। তো এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং আজকে বিকেল 4টার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি এই যে নতুন যে 4 জন উপদেষ্টা, সেই উপদেষ্টাদের শপথ গ্রহণ তিনি আসলে করাবেন। আমি আপনাকে যদি আসলে একটু বলি যে একটু জানতে চাচ্ছিলাম 4 উপদেষ্টা শপথ নেবেন, তারা আসলে কোন কোন মন্ত্রণালয় পেতে পারেন, কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? দেখুন, এই যে 4 জন উপদেষ্টার নাম আমরা আসলে যেটি আসলে শুনতে পেয়েছি, এই 4 জন উপদেষ্টা কিন্তু আসলে কেউ অর্থনীতিবিদ, কেউ মন্ত্রিপরিষদের সচিব ছিলেন। তো তাদের মন্ত্রণালয়টি আসলে দেয়া হয় মূলত শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে। প্রধান যিনি উপদেষ্টা আছেন তিনি আসলে তাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়টি আসলে ঠিক করে দিবেন। এরই মধ্যে আমরা যেটি আসলে দেখতে পেয়েছি যে বাণিজ্য মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় সহ 24টি মন্ত্রণালয় এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার অধীনে আসলে রয়েছে। ধারণা করা হচ্ছে যে এই যে 24টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে, এই 24টি মন্ত্রণালয়ের মধ্য থেকেই যে নতুন 4 জন আসছেন তাদেরকে আসলে মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া হবে। আমি যদি আপনাকে সংক্ষেপে এই যে 4 জন উপদেষ্টা যারা আজকে শপথ গ্রহণ করবেন তাদের সম্পর্কে যদি আসলে একটু আমি আপনাকে বলি, যে প্রথমে যদি আমি আলী ইমাম মজুমদারের কথা বলি, তিনি আপনি জানেন যে গত কয়েকদিন আগেই কিন্তু আসলে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন, প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই আলী ইমাম মজুমদার তিনি আসলে মন্ত্রিপরিষদ সচিব ছিলেন। তিনি গত যে তত্ত্বাবধায়ক সরকারের যে আমল, সেই আমলে আসলে তিনি মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। এর পরপরই আছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি কিন্তু আসলে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন এবং 2010 সালে তিনি অবসরে গ্রহণ করেন। এবং আরেকজন আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, তিনি কিন্তু এই গত যে তত্ত্বাবধায়ক সরকার, সেই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগেও যে উপদেষ্টা, সেই উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এবং আরেকজন আছেন ফাজল কবির খান, তিনি একজন সচিব ছিলেন এবং 2007 সাল থেকে 2009 সাল পর্যন্ত তিনি বিদ্যুৎ বিভাগের সচিবের আসলে দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ আমরা যদি উপদেষ্টাদের কর্মজীবনটি আসলে দেখি, যে এরা কিন্তু আসলে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব পালন করেছেন এবং প্রত্যেক যে বিভাগেই দায়িত্ব পালন করেছেন সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পদে আসলে ছিলেন। তো ধারণা করা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয় এই যে 4 জন উপদেষ্টা আছে তাদেরকে আসলে দেয়া হবে। আদিলুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম অন্তর্বর্তীকালীন সরকারে আরও 4 জন নতুন উপদেষ্টা যুক্ত হচ্ছেন, তাদের আজকেই শপথ অনুষ্ঠান হবে, সেটি বঙ্গভবনে হবে বিকেলে। রাজধানীর পল্টনে রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে আদালত এ আদেশ দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এই ঘটনার পরদিন 20 জুলাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পল্টন থানায় মামলা করেন তার স্ত্রী ফাতেমা খাতুন।
এই মামলায় হত্যার মূল ইন্ধনদাতার অভিযোগ এনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। পরে তাদের রাখা হয় ডিবি হেফাজতে। বৃহস্পতিবার বিকেলে এই তিনজনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে তাদেরকে 10 দিন করে রিমান্ড দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে শুনানি করেন আদালত। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান শুনানিতে অংশ নিলেও বিএনপি পন্থী আইনজীবীদের ভয়ে দ্রুত আদালত ছেড়ে চলে যান তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পদ্মা ব্যাংকের সাবেক এমডি নাফিস শারাফাতের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের দুর্নীতি খুঁজতে আলাদা দল মাঠে নামানো হয়েছে। দুদক জানিয়েছে, পুলিশের নিয়োগ বদলি সংক্রান্ত ব্যাপক দুর্নীতিতে আসাদুজ্জামানের নেতৃত্বে কাজ করেছেন 5 জন সরকারি কর্মকর্তা। এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সিটিজেন টেলিভিশনের শেয়ার জোর করে লিখিয়ে নেয়ার ঘটনায় আলোচনায় আসেন পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নাফিস শরাফত। তবে দুদকের অভিযোগ, দেশের সব অর্থ পাচারের নেপথ্যেই তিনি 15 বছর মানি লন্ডারিংয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেন নাফিস। নাফিস শরাফতের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং 5 সরকারি কর্মকর্তার বিষয়েও অনুসন্ধান করতে 5 সদস্যের টিম গঠন করেছে দুদক। জননিরাপত্তা বিভাগ থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এবং তার সাথে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে এসেছে। দুদক জানায়, পুলিশের নিয়োগ বদলি, পদায়ন সহ সব ক্ষেত্রেই ঘুষ লেনদেন চলত। এর পেছনে আসাদুজ্জামান খানের নেতৃত্বে একটি দল কাজ করত। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই 5 সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি সার্বিকভাবে অনুসন্ধান করে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে। এছাড়া হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক সহ 3 কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার আগারগাঁও আইসিটি টাওয়ারে জেলা উপজেলা থেকে আসা 150 কর্মচারী প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। 14 আগস্ট কম্পিউটার কাউন্সিলের 2টি উন্নয়ন প্রকল্প শেষ হয়, সেখানে থেকে আইসিটি অধিদপ্তরে রাজস্ব খাতে স্থানান্তরিত 163 কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিএসসির মাধ্যমে সরাসরি নিয়োগপ্রাপ্ত 529 কর্মকর্তার প্রতি বৈষম্য করা হয়েছে অভিযোগ করা হয়। আইসিটি অধিদপ্তর এবং আইসিটি বিভাগ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় সারা রাত মহাপরিচালক সহ সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। চাকরি স্থায়ীকরণ সেটা আসছে 1/7/2014। 1/7/2014-তে তারা চাকরিতে কর্মরতই ছিল না, তারা অবৈধভাবে এই নিয়োগটা করা হয়েছে। আমাদের কমিটি বা বিভিন্ন আইন এবং আমাদের যে বিধি আছে সেগুলো লঙ্ঘন করে এই প্রজ্ঞাপনটা জারি করা হয়, যেখানে তাদের স্থায়ীকরণ নিয়মিতকরণের অনেক আগে হয়ে যায়। ছোটোখাটো হয়তো কিছু অ্যানোমালিস আছে, তো অ্যানোমালিসগুলো আমরা হয়তো একটু যাচাই বাছাই করে দেখতেছি। যদি সে ধরনের কোনো ছোটোখাটো অ্যানোমালিস বা ক্লারিক্যাল ভুল থাকে, সেটা হয়তো আমরা সচিব স্যারের সাথে মন্ত্রণালয়ে কথা বলে হয়তো আমরা পরবর্তী বছর সচিব স্যারের সাথে অলরেডি কথা হয়েছে।
চট্টগ্রাম মহানগরের ১৬টি থানার পুলিশ এখনও মাঠে নামতে পারেনি, তবে কয়েকদিন থেকে দাপ্তরিক কাজ করছে নিয়ম করে। সীমিত পরিসরে মাঠে আছে ট্রাফিক পুলিশও। শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতা নিয়ে মাঠে থাকায় পুলিশের মনোবল বাড়ছে, দাবি তাদের। থানাগুলো যেন ধ্বংসস্তূপ, ভবনের সামনে পোড়া গাড়ির সারি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় চলছে দাপ্তরিক কাজ, তবে এখনও মাঠে নামেনি পুলিশ। এদিকে সীমিত পরিসরে কয়েকদিন ধরে সড়ক ব্যবস্থাপনায় কাজ করছে ট্রাফিক পুলিশ। নগরীর 10টি স্পটে ট্রাফিক কার্যক্রম পরিচালনায় দেখা মিলেছে তাদের। সঙ্গে কাজ করছে শিক্ষার্থীরাও। পুলিশের কাজে ফেরাকে স্বাগত জানিয়ে দুর্নীতি থেকে বেরিয়ে আসার আহ্বান তাদের। ছাত্ররা অলওয়েজ ছিল, থাকবে। স্যারদের সাথে আমাদের কোনো মতবিরোধ নেই, কোনো কিছু নেই। আজ থেকে আমরা সবাই একসাথে কাজ করব, দেশের সংস্কারে এগিয়ে চলবো। রাস্তায় রাস্তায় যেসব সিন্ডিকেট চলছে, যেসব জবরদখল চলছে, এই জবরদখলগুলো যাতে আমরা আবার রুখে দিতে পারি, এই কাজটা আগে আমরা পুলিশের কাছে আহ্বান জানাবো। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটিয়ে কাজে ফিরতে শিক্ষার্থী সহ সব শ্রেণীর মানুষের সহযোগিতা প্রয়োজন বলছেন পুলিশ সদস্যরা। পুলিশ সারা জীবনই জনগণের বন্ধু হয়ে থাকতে চায় এবং এই জিনিসটা তাদের উদ্যমের মাধ্যমে আমাদেরকে আরও বেশি উদ্যমী করেছে। তারা যে আমাকে বরণ করে নিয়েছে, ভবিষ্যতে আরও কাজটা যেন আমরা ভালোভাবে করতে পারি। নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন থানায় এখনও মোতায়েন আছে সেনা সদস্য। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে আশা পুলিশ কমিশনারের। ছাত্ররা এবং সাধারণ মানুষ তারা একবার মানে আমাদেরকে ওয়েল জানিয়েছে আমাদেরকে। তারা অনেক জায়গায় দেখলাম তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে এবং তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গত 5 আগস্ট রাতে হামলা থেকে বাঁচতে পুলিশ শূন্য হয়ে পড়ে মহানগরের সব থানা। এর মধ্যে 6 থানায় আগুন ধরিয়ে দেওয়া সহ বেশিরভাগ থানায় ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। থানার কার্যক্রম নিয়ে বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ হোসেন, আমরা দেখছিলাম বিভিন্ন এলাকাতে থানায় কার্যক্রম শুরু হচ্ছে সীমিত পরিসরে। আপনার এলাকার খবর কি? বগুড়ায় কতটি থানা আছে, এর মধ্যে কতটি থানার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়েছে? বগুড়ায় 12টি থানার কার্যক্রম কিন্তু গেল 5 তারিখের পরে যে বিজয় উল্লাসের সময় যে সহিংসতা এবং যে সমস্যাগুলো হচ্ছিল, তারপরে কিন্তু কার্যক্রমগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এখন বগুড়ার যে 12টি থানা সহ যে ফাঁড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটি পুলিশ সদস্যরাই তাদের কাজে ফিরেছেন এবং এখনো পর্যন্ত বগুড়া সদর থানা যেটি রয়েছে এবং সেই সাথে বগুড়া সদর ফাঁড়ি যেটি রয়েছে এটি অগ্নিসংযোগ করার কারণে এবং ভাঙচুর করার কারণে এখনো পর্যন্ত সেখানে কার্যক্রম শুরু করতে পারেনি পুলিশ সদস্যরা। সেই কারণে অস্থায়ীভাবে এই যে গোয়েন্দা পুলিশের যে অস্থায়ী কার্যালয় রয়েছে সেখানেই কিন্তু এই সদর থানার যে কার্যক্রমগুলো সেটি পরিচালিত হচ্ছে। বগুড়ায় যে 12টি থানা রয়েছে এই 12টি থানার প্রত্যেকটি ওসি জানিয়েছেন যে আসলে তাদের যে আগের মতো করে মাঠে ফিরে কাজ করার যে অভিজ্ঞতা সেটি কিন্তু আবারও তারা ধীরে ধীরে ফিরে পেতে শুরু করেছেন এবং ছাত্র জনতা থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে সবাই কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন এবং আগের যে একটা সমস্যা ছিল যে আসলে পুলিশ সদস্যরা যে তাদের উপরে হামলা কিংবা সহিংসতার যে নাশকতার ঘটনা ছিল সেটি কিন্তু তারা ভুলে যাওয়ার চেষ্টা করছেন এবং নাগরিক যারা রয়েছেন তারাও বলছেন যে আসলে দীর্ঘ কয়েকদিন যাবৎ যেহেতু পুলিশ প্রশাসন মাঠে ছিল না এবং আইনশৃঙ্খলায় তারা নিয়োজিত ছিল না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সহিংসতা কিন্তু ওর মধ্যে হয়ে গিয়েছে। হত্যা সহ বিভিন্ন ধরনের লুটপাট, চাঁদাবাজি শুরু হয়েছিল কিন্তু সেটি আবারও বন্ধ হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন বগুড়ার যে অবস্থা সেটি আসলে আমি বলতে পারি যে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বগুড়ার যে প্রত্যেকটি থানার আভ্যন্তরীণ যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে এবং সেই সাথে যে কার্যক্রমগুলো এতদিন পর্যন্ত স্থগিত হয়েছিল কিংবা পুলিশ ভাইদের যে কর্মবিরতি ছিল সেটি কিন্তু থেকে তারা বের হয়ে এসে নতুনভাবে যাতে পুলিশের কার্যক্রম শুরু করতে পারে এই প্রত্যাশায় তারা করছেন। সারা দেশের মতো বগুড়াতেও থানার কার্যক্রম শুরু হয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও 30 কাউন্সিলর আত্মগোপনে থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত 5 আগস্টের পর থেকে তাদের অনুপস্থিতিতে নগর ভবনের কার্যক্রমে এসেছে স্থবিরতা। প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন জনপ্রতিনিধিদের ছাড়া
যেসব সেবা দেওয়া সম্ভব তা দেওয়ার চেষ্টা করছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর সিলেট সিটি কর্পোরেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ ৩০ ওয়ার্ড কাউন্সিলর গেছেন আত্মগোপনে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে জন্ম ও মৃত্যু সনদ ও নাগরিক সনদের মতো গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন না নগরবাসী। এতে নানা বিড়ম্বনায় পড়েছেন তারা। কাউন্সিলর না থাকলে তো কত প্রবলেম, চলাফেরাও প্রবলেম, কাগজ লেগে গেলে আপনি কাগজ হইতে না। আমার যদি আজকে একটা নাগরিকত্ব সনদপত্র দরকার পড়ে, সিগনেচার দরকার পড়ে, আমার সিটি কর্পোরেশন মেয়র নাই, আমার ইউনিয়ন পরিষদ সেখানে চেয়ারম্যান নাই, সেখানে মেম্বার নাই, আমি কোথায় যাব? জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে কিছু কার্যক্রম ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে অন্যান্য সেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। মেয়র মহোদয়ের কাছে আসলে সব কাজ মানে আর্থিক ফাইল বা ইয়ে ছাড়া সব কাজও কিন্তু মেয়র মহোদয়, যেসব সেবা পাবলিক রিলেটেড ম্যাক্সিমাম সেবাই কিন্তু শাখা বা বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেলে আমরা এই বিষয়গুলো আরও একটু বেশি স্পষ্ট হতে পারবো। দ্রুত স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি নগরীর ৪২টি ওয়ার্ডের ১০ লাখ বাসিন্দার। এদিকে মেয়র কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে আরও জানবো। রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজশাহীতে, আছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কি পরিস্থিতি? সেখানে সিটি কর্পোরেশন ভবনে কাউন্সিলর বা মেয়র তারা কার্যক্রম পরিচালনা করছেন কিনা, আর যারা আত্মগোপনে আছেন যেসব কাউন্সিলররা, সেখানে আসলে কিভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে? দেখুন, 5 তারিখের পর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের যে নগর ভবন এবং যে 30টি ওয়ার্ডের যে 30টি ওয়ার্ড কার্যালয় রয়েছিল সবগুলোই কিন্তু ভঙ্গুর এবং বিধ্বস্ত একটি অবস্থা। কেননা 5 তারিখে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবং লুটপাটের বিষয়টি কিন্তু রয়েছে, যার ফলে রাজশাহী সিটি ভবনে আমি যদি এখন দেখাই, আপনি রাজশাহী নগর ভবন দেখতে পাচ্ছেন এবং এইখানে এই যে অবস্থা, এখানে কাজের কোনো এখন পর্যন্ত পরিবেশ নেই এবং এখানে যে টেকনিক্যাল যে জিনিসগুলো ছিল, বিশেষ করে যদি বলা হয়ে থাকে যে কম্পিউটারগুলো ছিল, এগুলো একটিও কিন্তু এখন নেই এবং যেগুলো রিকভারি হয়েছে সেগুলোও কিন্তু নষ্ট, যার ফলে এখন যে কাজ করবে বা ডেটা সার্ভার পুরোটাই কিন্তু এখন এই ভবনের কথা যদি বলা হয়ে থাকে, নগর ভবনে, সেটি এখন পুরোটাই বিধ্বস্ত। এখানে কোনো প্রকার কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি, তবে অ্যানালগ বেসিসে কিছু কাজ চলছে এবং যদি ওয়ার্ডগুলোর কথা বলি, প্রত্যেকটি ওয়ার্ডেরই একই অবস্থা। আর আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলেন যে সিটি মেয়র বা অন্যান্য কাউন্সিলর বা যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল তাদের বিষয়টি, এখানে 5 তারিখের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে রাজশাহী সিটি কর্পোরেশনের যে 30টি ওয়ার্ডের মধ্যে 26টি ছিল আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী, সেই সাথে মেয়র যিনি ছিলেন তিনিও কিন্তু আওয়ামী লীগ মনোনীত, যার ফলে এরপর থেকে কিন্তু আমরা তাদের কর্মস্থলে তাদেরকে অনুপস্থিত দেখেছি এবং এখন পর্যন্ত তারা কিন্তু অনুপস্থিত, অর্থাৎ বৃহস্পতিবারও তারা অফিস করেননি। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী সিটি কর্পোরেশনের যে এখানে প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন যে মন্ত্রণালয় থেকে কি প্রজ্ঞাপন বা নির্দেশনা আসছে, এখান থেকে এখন পর্যন্ত যারা প্রশাসক রয়েছেন তারাই কিন্তু এই সিটি কর্পোরেশনের দেখভাল করবেন যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত যে প্রতিনিধিরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা না আসছেন। অপরদিকে এখানে যে বিভাগীয় কমিশনার ছিলেন তিনি বললেন যে নির্দিষ্ট সময়ের ব্যতীত তাদেরকে, যারা নির্বাচিত কাউন্সিলর বা নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তাদেরকে কিন্তু তাদেরকে অবহিত করা হয়েছে এবং তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কর্মস্থলে যোগদান না করে থাকেন তাহলে তারা হয়তো এই পদগুলোকে শূন্য পদ হিসেবে ঘোষণা করবেন। তো এখন পর্যন্ত বলা যেতে পারে যে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটি অনেকটাই স্থবির। মুস্তাফিজুর রহমান, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা সিলেটে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে আমরা দেখলাম যে সেখানে মেয়র সহ 30 জন কাউন্সিলর নেই, অনুপস্থিত। আসলে বাকি যে যারা আছেন উপস্থিত বিভিন্ন ওয়ার্ডে যারা কাউন্সিলর, তাদের সংখ্যা কতজন এবং কার্যক্রম কিভাবে চলছে এখন? দেখুন, মেয়র এবং কাউন্সিলর মিলিয়ে মোটামুটি বলা যায় যে 31-32 জনের মতো কিন্তু অনুপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের যে পরিষদ রয়েছে। এর মধ্যে যারা উপস্থিত রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু একেবারেই নগণ্য। সিলেট সিটি কর্পোরেশনে কিন্তু
42টি ওয়ার্ড রয়েছে। তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে একেবারেই নগণ্য সংখ্যক পরিষদ দিয়ে এখন কিন্তু এই যে সিটি কর্পোরেশনের কার্যক্রমটি সেটি পরিচালিত হচ্ছে। এবং গত নির্বাচনে সিলেটের যিনি মেয়র প্রার্থী ছিলেন আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তিনি বিজয়ী হন। পাশাপাশি যে 42টি ওয়ার্ডের যারা কাউন্সিলর পদপ্রার্থী হয়েছিলেন তাদের বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তারা কিন্তু জয়ী হন। এবং সরকার পতনের পরপরই কিন্তু মেয়র সহ এই যে যারা আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী ছিলেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তারা কিন্তু আত্মগোপনে চলে যান। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এই যে বিপুল সংখ্যক জনগণ যারা তাদেরকে তাদের ভোটাধিকার দিয়ে তারা নির্বাচিত করেছিলেন, তারা কিন্তু এখন বেশ বিপাকে পড়েছেন। কেননা জন্ম সনদ, পাশাপাশি মৃত্যু সনদ এবং সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে কিন্তু কাউন্সিলরদের সাইনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে অনেক কাউন্সিলর অফিস বর্তমানে বন্ধ রয়েছে এবং কাউন্সিলররা আত্মগোপনে রয়েছেন। তো সেক্ষেত্রে যারা নগরবাসী রয়েছেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা বাসিন্দারা রয়েছেন, তারা বলছেন যে তারা কিন্তু কাউন্সিলরদের অফিসে কার্যালয়ে যাওয়ার পর তারা কিন্তু সেখানে গিয়ে তাদেরকে পাচ্ছেন না। পাশাপাশি তখন কিন্তু তাদেরকে একটি বড় রকমের একটি দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি মেয়রও কিন্তু বর্তমানে এসে অফিস করছেন না, তিনিও আত্মগোপনে রয়েছেন। তো সবকিছু মিলিয়ে গতকালকে আমরা দেখতে পেলাম যে স্থানীয় সরকার থেকে কিন্তু যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা রয়েছেন সিটি কর্পোরেশনে, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনিক এবং আর্থিক যে খাতগুলো রয়েছে সেটির। তো তিনি এখন বলছেন যে যে যাবতীয় কার্যক্রম রয়েছে সিটি কর্পোরেশনে সেটি সামাল দিতে হয়তো আর কোনো ধরনের সমস্যা পড়তে হবে না। সবকিছু মিলিয়ে এই ছিল সিটি মেয়র এবং কাউন্সিলরদের অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে, সেই খবর জানছিলাম চট্টগ্রাম এবং সিলেট এবং রাজশাহী থেকে। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলম পরিবারের সম্পদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এরই মধ্যে এস আলমের স্ত্রী, ভাইসহ পরিবারের সব সদস্যদের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এনবিআর এর কর অঞ্চল 15 ব্যাংক সহ 91টি প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে। গত 14 আগস্ট এ চিঠি পাঠানো হয়। নিজ নামে পরিচালিত অ্যাকাউন্টের পাশাপাশি তাদের মালিকানাধীন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য জানাতে বলেছে এনবিআর। এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম এবং ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি তাদের পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে বা বোনের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। এছাড়া তাদের নামে থাকা ক্রেডিট কার্ড, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর বিভাগ। ঝুঁকির শীর্ষে রয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। ব্যাংকিং শিল্প দেশের ঝুঁকি মূল্যায়ন স্কেলে বাংলাদেশকে 10-এর মধ্যে 9 নম্বরে রাখা হয়েছে, যা ব্যাংকিং খাতে দুর্বলতম 10টি দেশের একটিকে প্রতিনিধিত্ব করে। বুধবার এমনটা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং সংস্থা S&P গ্লোবাল। S&Pর মতে দেশের ব্যাংকিং খাতকে খাদের কেনারায় রেখে গেছে শেখ হাসিনা সরকার। তারা আরও জানায়, এই র্যাঙ্কিং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার অর্থনৈতিক ও শিল্প ঝুঁকিকে প্রতিফলিত করে। এই ঝুঁকিতে পড়ার অন্যতম কারণ হিসেবে মার্কিন ডলারের প্রাপ্যতার ঘাটতিকেই নির্দেশ করেছে সংস্থাটির ক্রেডিট বিশ্লেষক সিনয় ভার্গিস এ প্রসঙ্গে কথা বলেন। তিনি পটেনশিয়াল পলিসির নিষ্ক্রিয়তা ও আর্থিক সংস্কারের মনস্থাতাকে নিয়ে সতর্কতামূলক বার্তা দেন। রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরিত আদেশে জারি করা হয়। এছাড়া স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সহিংসতার জেরে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে শ্রেণীর কার্যক্রম। ভরা মৌসুমেও নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না। এতে হতাশ বরিশালের জেলে ও আড়তদাররা। সরবরাহ কম হওয়ায় ইলিশের বাজার চড়া। বর্তমানে খুচরা বাজারে 1 কেজি ইলিশের দাম 1750 টাকা। বরিশালের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার পোর্ট রোড মৎস্য আড়তে পর্যাপ্ত ইলিশ মিলছে না। আগের বছরগুলোতে মৌসুমের এই সময়ে প্রতিদিন এখানে 400 থেকে 500 মণ ইলিশ সরবরাহ হতো। এখন সেখানে আসছে মাত্র 50 থেকে 60 মণ। লোকালেও মাছ কম, সেজন্য মাছের দাম বেশি। একটা ভোরে 4 লাখ টাকা 3.5 লাখ টাকা খরচা, কিন্তু সে মাছ পাইতে আছে 50,000 60,000 টাকা। তার তো লস, আমাকেও তো লস, তাদের দাদন দিয়ে, কিন্তু তাকেও লস। মাছ বেশি পাইলে মাছের দাম কমে। কিছু পানি বিষাক্ত হয়ে গেছে, আপনার এই যে বিভিন্ন ফিটি এই সমস্ত কারণে নদী তো আপনার নষ্ট হয়ে গেছে। এই জন্য তো মাছ আমাদের এই নদীতে, আমাদের লোকাল নদীতে অনেক মাছ পাইতাম আমরা। এই নদী এইটার মধ্যে অনেক মাছ পাইতাম, কিন্তু মাছ নাই, মাছ তো অনেক নামিয়ে গেছে। সরবরাহ কম হওয়ায় মাছের দাম চড়া। বর্তমানে পাইকারি বাজারে প্রতিমণ 500 গ্রামের ইলিশ 53,000 ও 1 কেজির ইলিশ 65,000 টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে প্রতি কেজি 500 গ্রামের ইলিশ 1400, 1 কেজির ইলিশ 1750 এবং 1.5 কেজি 2200 থেকে 2300 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকা 150 টাকা বাড়তি। এই যে আপনার 900 গ্রাম 800-900 গ্রাম মাছ, এটা 1600। সাধারণ আয়ের মানুষ বলছেন ইলিশ তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, আর এতে ব্যবসায়ীদেরও কারসাজি আছে। 4-5টায় কেজি হবে জাটকা, তার দামও 850 টাকা কেজি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বরিশালে ইলিশের জন্য অনেক বিখ্যাত, কিন্তু ইলিশের অনেক চড়া দাম, কেউ কিনতে পারতেছে না। দাম নাগালে রাখতে ইলিশ রপ্তানি না করার দাবি অনেক ক্রেতার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভরা মৌসুমেও বাজারে নেই ইলিশ, এ নিয়ে আরও জানাতে বরিশাল ও চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে বরিশালে যাব, সেখানে আছেন সহকর্মী আলামিন। আলামিন, আমরা যে বিষয়টি লক্ষ্য করছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে ইলিশের দাম কমার কথা বলছেন, আবার উৎপাদন বাড়ার কথা বলা হচ্ছে, আর বাস্তব চিত্র আমরা দেখছি বাজারে ইলিশের সংকট। এর মূল কারণ কি মনে হচ্ছে আপনার? দেখুন, এখন কিন্তু বরিশালের যে ভরা মৌসুম চলছে ইলিশের, কিন্তু সেই মৌসুমে কিন্তু কাঙ্ক্ষিত যে ইলিশ, সেই ইলিশের দেখা মিলছে না, এবং সেটি কিন্তু আসলে ব্যবসায়ী এবং জেলেদের কথা। এবং আমরা যেখানটিতে রয়েছি বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার পোর্ট রোড মাছের বাজারে, সেখানে কিন্তু আমরা দেখছি যে আসলে বরিশালের যে বাজারে এখন যে পরিমাণ ইলিশ থাকার কথা, সেই ইলিশ কিন্তু এখন আর বাজারে নেই, যার ফলে ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে যে ইলিশের এখন যে দাম, সেই দাম কিন্তু ক্রেতাদের নাগালের বাইরে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু আসলে বলছে যে তাদের পক্ষে ইলিশ কিনে খাওয়া সম্ভব না। যেমন যে আজকে আমরা যখন খুচরা বাজারে খোঁজ নিয়েছিলাম তখন দেখেছি যে 500 গ্রামের যে ইলিশ গত 25 দিন যেটিতে 1400 টাকায় বিক্রি করা হয়েছিল, সেটি কিন্তু আজকে কিছুটা কমেছে, 1250 টাকায় বিক্রি করা হচ্ছে। এবং 800-900 গ্রামের যে বিক্রি হচ্ছে সেগুলো 1400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং 1 কেজি যে বিক্রি হচ্ছে সেগুলো 1700 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি 1.5 কেজি যে বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু 2000 থেকে 2200 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং আমরা যারা পাইকারি যারা আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে আসলে যে মৌসুম চলছে তাদের কিন্তু বৈরী আবহাওয়া এবং নদীর পানি দূষণ নানা কারণে কিন্তু আসলে জেলেরা যাচ্ছেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু তাদের ব্যবসায়ীদের কিন্তু লস হচ্ছে। এবং যে বিষয়টি হচ্ছে মাদারিতে যে ইলিশ সেগুলো কিন্তু আসলে 60,000 টাকা মন চলছে আজকে। এর পাশাপাশি কেজির ইলিশ 64,000 টাকা, এবং 550 থেকে 600 গ্রামের যে ইলিশ রয়েছে সেগুলো কিন্তু 53,000 টাকা। আমরা চাঁদপুরের পরিস্থিতি জানবো, সেখানে ইলিশের বাজারের খবর জানাবেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান বাবলু, আমরা দেখছি যে ভরা মৌসুমেও ইলিশ নেই বাজারে, তো গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইলিশের বাজারের যে চিত্র, দাম ওঠানামা, সেটি জানাবেন। মনিরুজ্জামান বাবলু, আপনি শুনতে পাচ্ছেন?
ভাঙনে দিশেহারা দশানী, যমুনা, ব্রহ্মপুত্র ও তিস্তা পাড়ের মানুষ। ঝুঁকিতে রয়েছে জামালপুরের ৪২ কিলোমিটার নদী তীর। এছাড়া লালমনিরহাটের বামতীর এলাকাতে ভাঙন চলছে। নদী ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেয়ার দাবি স্থানীয়দের। কয়েক হাত এগুলে দশানী নদী গ্রাস করবে জামালপুরের আব্দুর রহিম খানের ভিটা। এর আগে 4 বার ভাঙতে হয়েছে ঘর। 4 বার ভাঙলাম, হ্যানি বাসে পাল ভাঙা পড়ব, এনেও থাকতে পাই না ভাই, ঠিক নেই, সারা জীবন এইভাবেই গেল। বক্সিগঞ্জের খানপাড়ার মতো জেলায় এখনও ভাঙন ঝুঁকিতে আছে যমুনা, ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর ৪২ কিলোমিটার এলাকা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 15 বছরে নদীর তীর রক্ষা বাঁধের কাজ হয়েছে 29 কিলোমিটার, ব্যয় হয়েছে 1200 কোটি টাকা। উন্নত বিশ্বে নদী ভাঙনকল্পে তারা যে ব্যবস্থা নেয়, আমাদের দেশের পানি উন্নয়ন বোর্ড ওই তাদের মতো যদি ব্যবস্থা নেয় বা পরামর্শ নেয়, তাহলে এই নদী ভাঙন রুটটা বন্ধ হবে। যে সকল স্থানে এখনও অরক্ষিত রয়েছে সেই অংশগুলোতে আমরা স্টাডি প্রকল্প হাতে নিয়েছি। এই স্টাডি প্রকল্পে বাকি যে অরক্ষিত অংশ রয়েছে সেগুলোর সুপারিশ মোতাবেক আমরা ডিবিবি দাখিল করব। লালমনিরহাটের তিস্তার বামতীর এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। ভাঙন ঠেকাতে তিস্তাকে ঘিরে সুষ্ঠু পরিকল্পনা নেওয়ার দাবি স্থানীয়দের। 3 কিলো থেকে এই আসি 5 কিলো হুনিয়া কাছে শেষ সীমানায় রাস্তায় ছিল বাড়ি, এইবার বাড়ি ভাঙা আমার 8 বার হয়। জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। এছাড়া আপনারা আরও অবগত আছেন, আমাদের তিস্তা নদীতে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। এই রিপোর্ট আমাদের ড্রাফট ফাইনাল ইতিমধ্যে হয়ে গেছে। ফাইনাল রিপোর্ট আশা করতেছি আমরা অতি দ্রুতই পেয়ে যাব। জেলায় কত কিলোমিটার এলাকা ভাঙন ঝুঁকিতে আছে সে তথ্য জানাতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নদী ভাঙন নিয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম, আমরা দেখে থাকি বিভিন্ন সময় ভাঙন যখন শুরু হয় তখন টেকসই বাঁধ নির্মাণ বা টেকসই সংস্কারের দাবি জানানো হয়। আসলে এর পরবর্তীতে কেন সেই টেকসই বাঁধ নির্মাণ হয় না, বা এখন আপনার এলাকায় যেখানে ভাঙন হচ্ছে সেখানে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখছেন কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সেটা হচ্ছে লালমনিরহাট যেহেতু একটু সীমান্তবর্তী জেলা, এবং সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে কিন্তু বিশেষ করে আমাদের এখানে তিস্তা এবং ধরলা নদী, এই ধরলা নদী প্রতি বছরের জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে নদী ভাঙন প্রবণতা বৃদ্ধি পায়। এবং যখন তিস্তা নদী এবং ধরলা নদীর পানি বৃদ্ধি পায়, সেই সময় একটু এই নদীর তীব্রতা, ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়, এবং যখন পানিটা কমে যায় সেই সময় কিন্তু নদীর ভাঙনের বেশি তীব্রতা দেখা দেয়। আর বিশেষ করে আপনি যেটা বলেন যে কেন এই নদী বাঁধ সেটা হচ্ছে না বা নির্মাণ করা হচ্ছে না, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন সময় যে প্রকল্পগুলো তারা মন্ত্রণালয় থেকে পান, তারা বিভিন্ন সময় তিস্তা নদী প্রকল্পের যে কাজ করে থাকেন, বিশেষ করে আমাদের বামতীর রক্ষার যে প্রকল্প রয়েছে এই প্রকল্পের কাজগুলো করে থাকে নদী রক্ষা। আমি যেখানে রয়েছি সেখানেও যে আপনি দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু কিছু পানি উন্নয়ন বোর্ডের অধীনে কিছু কাজ হয়েছে। এবং জেলা এটা এবং তিস্তা এবং ধরলা নদীর যে আমাদের হাতিবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ রয়েছে এবং আদিতমারি এবং সদর উপজেলা লালমনিরহাটের এই সমস্ত এলাকায় এই নদী ভাঙনের তীব্রতাটা বেশি দেখা দেয়। আর পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে এখানে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা মন্ত্রণালয়ে এই প্রকল্প যে দাখিল করেছে, এবং এর যে অনুমোদন হয়ে আসলেই কিন্তু তারা লালমনিরহাটের যে সীমান্তবর্তী জেলা পাটগ্রামের রয়েছে এবং তিস্তা, আমাদের লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়ন সদর উপজেলার যে গোকুন্ডা রয়েছে, রাজপুর রয়েছে, খুনিয়াগাছ রয়েছে, এর পাশাপাশি আদিতমারি যেখানে নদী ভাঙনের তীব্রতাটা বেশি দেখা দেয়, এই সমস্ত এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে তারা যে প্রকল্প দাখিল করেছেন এবং তারা প্রকল্প অনুমোদন হয়ে এলেই কিন্তু তারা কাজ শুরু করবেন। আর একটা তিস্তা পাড়ের মানুষের যে প্রাণী
দীর্ঘদিনের দাবি ছিল, সেটা হচ্ছে তিস্তা নদীর মহাপরিকল্পনা। এই তিস্তা নদীর মহাপরিকল্পনার বাস্তবায়ন যদি হয়, তারা এখন বর্তমানে যে দাবি তুলেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন যারা সরকার রয়েছেন তাদের কাছে তাদের দাবি, বর্তমান তিস্তা নদী পাড়ের মানুষ যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, এখন তাদের একটাই দাবি তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। এইটা হচ্ছে সর্বশেষ আমার খবর। জানছিলাম লালমনিরহাটে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।